আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের হচ্ছে ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশন কোর্সের ফ্রি লাইভ ডেমো ক্লাস যেগুলো হচ্ছে ফ্রি ক্লাস যেগুলো অর্থাৎ আপনাদের জন্য এই পুরো মাসটা হচ্ছে আমাদের ফ্রি ক্লাস থাকবে। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারি অর্থাৎ আমরা যে হাইড্রোলিক্স নামে যে বইটা পরিচিত, সেই হাইড্রোলিক্স ক্লাসে আজকে প্রথম ক্লাস হবে। তো সুতরাং আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন কে কোন পলিটেকনিক থেকে। এবং আমি বরাবরই বলি যে আমরা সবাই মিলে কিছু শিখতে চাই। তো সুতরাং ফ্রি ক্লাস যেগুলো আছে আমাদের সেগুলো আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দেন, যেন সবাই ক্লাসগুলো করে উপকৃত হতে পারে। আর আমাদের কোর্সে যদি আপনারা যুক্ত হতে চান তবে হচ্ছে আমাদের 0192334567 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করতে পারেন বা কল করতে পারেন, অথবা 01717434608 এই নাম্বারে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করতে পারেন। ওকে। আর আপনাদের জন্য হচ্ছে আরেকটা অপরচুনিটি আছে, আমরা ডিসাইড করছি আমাদের ডেমো ক্লাসগুলো হবে আহ, তোমার আপনার হচ্ছে এই মাসের 30 তারিখ পর্যন্ত। তো আপনারা হচ্ছে আমাদের 30 তারিখের ভেতরে যারা কোর্সে এনরোল করবেন তার জন্য থাকছে আকর্ষণীয় একটা টি শার্ট গিফট থাকবে আমাদের পক্ষ থেকে। তো আমাদের কোর্স ফি যদি বলতে যাই আপনাকে, কোর্স ফি হচ্ছে 3000, আচ্ছা, 3050 টাকা। ওকে। আর ডিসকাউন্ট চলতেছে আমাদের, ডিসকাউন্ট ফি এখন বর্তমানে হচ্ছে 2050 টাকা। তো 2050 টাকাতে আপনি যদি ভর্তি হন আমাদের এই মানে এই মাসের ভেতরে, তবে একটা টি শার্ট ফ্রি পাবেন। আমাদের পক্ষ থেকে টি শার্ট আপনাদেরকে গিফট পাঠানো হবে। সো আর আরেকটা বিষয়, আমি হচ্ছে আপনাদের কমেন্ট সেকশনে একটা লিংক দিয়ে দেব। সো আপনারা যারা হচ্ছে আমাদের সাথে সরাসরি গুগল মিটে ক্লাস করতে চান তারা ওই লিংকে, আপনার ওখানে টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে একটা। সো সেই টেলিগ্রাম চ্যানেলে ঢোকার পরে ওখানে আপনারা গুগল মিটের লিংক পাবেন। সো গুগল মিটে যদি আপনারা চলে আসেন তাহলে অবশ্যই আমাদের সাথে ক্লাসগুলো আপনি লাইভে করতে পারবেন। এবং আপনি সরাসরি এখানে আমাদের ক্লাস টিচার যিনি হচ্ছে আমাদের রিফাত ভাইয়া ক্লাস নেবে, তো আপনারা রিফাত ভাইয়াকে সরাসরি কোশ্চেন করতে পারবেন। ওকে। সো আমি একটু আমাদের গুগল ড্রাইভের লিঙ্কটা একটু সবাইকে দিয়ে দিই, আমাদের পেড ব্যাচ স্টুডেন্ট যারা আছে তাদেরকে। আর আপনাদের জন্য একটু একটা মিনিট সময় দেবেন আমাকে, আপনাদের জন্য হচ্ছে আমরা কমেন্ট সেকশনে আপনাদের যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে লিংক আছে সেটা আমি একটু আপনাদের কমেন্ট করে দিই, যেন আপনারা খুব দ্রুতই আমাদের সাথে কমেন্টে থেকে টেলিগ্রাম চ্যানেলে এসে পরে আমাদের সাথে লাইভে ক্লাসগুলো করতে পারেন। ওকে। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই? ওয়ালাইকুম সালাম। তোমাদের কি অবস্থা? আমার কথা ঠিকঠাক মতো শোনা যায় কিনা একটু জানাইও। জি ভাই, আলহামদুলিল্লাহ শোনা যাইতেছে। আমরা আশা করব তোমরা কোশ্চেন করবে অনেক বেশি। ঠিক আছে? ওই আমি আবার অল্প কথা বলে থাকতে পারি না তো, কথা বলতে হবে আমার সাথে, আমি তোমাদের জ্বালাবো বেশি বেশি। পাশাপাশি হচ্ছে তোমরাও আমাকে জ্বালাবো আর কি। কোনো কিছু যদি না বুঝো, আমার লেখা যদি না বোঝা যায়, কোনো কথা যদি না শোনা যায়, প্লাস হচ্ছে কোনো টপিকস আমি যখন আলোচনা করতেছি সেটা তুমি যদি না বুঝতে পারো, তাহলে সেটা হচ্ছে সরাসরি কোশ্চেন করবা। তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে সেই টপিকসটা ক্লিয়ার করানোর জন্য। ঠিক আছে? ফার্স্ট ক্লাস তা আমরা চাচ্ছি যে তোমাদের সাথে একটু আলোচনা করি, আমরা পরিচিত হই। আস্তে আস্তে আমরা আহ, সবই হবে, ক্লাস হবে। আর পাশাপাশি আমি একটা জিনিস বিশ্বাস করি যে ওই শুধু সিরিয়াসলি যদি পড়াশোনার কথা বলি, তাহলে সেই পড়াশোনা হচ্ছে আমাদের একটু কাজে কম লাগে। তো আমরা পাশাপাশি গল্পও করব, পাশাপাশি পড়াশোনাও করবো, এখন গল্পের মধ্যে পড়াশোনা করবো আর কি। ঠিক আছে? তা আমি চাই যে অলরাউন্ডার হও তোমরা সবাই। শুধু কেউ আছে না চোখ বন্ধ করে শুধু পড়াশোনা করে, মানে ও কিচ্ছু বুঝে না। কিছু কিছু স্টুডেন্ট দেখবা যে ও দুনিয়ার মধ্যে নেই, শুধু পড়াশোনার মধ্যে আছে। ঠিক আছে? আমি চাই যে না, এরকম হবে না। পড়াশোনাও থাকবে তার মধ্যে, বাদ বাকি যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো ঠিক রাখবা। ঠিক আছে? তো যাক, আজকে হচ্ছে আমরা আলোচনা করব যেটা, সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স এন্ড মেশিনারিজ। ঠিক আছে? তো এটা অনেক বইয়ের মধ্যে তুমি দেখবা লেখা হচ্ছে হাইড্রোলিক্স লেখা আছে। এ লেখা কি বোঝা যায়? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো আমরা ওই দিন যে ক্লাসটা নিয়েছিলাম তোমাদের, আহ, সেখানে ক্লাসটাই না মানে এমনিতে যেটা আলোচনা করছিলাম তোমাদেরকে,
সেখানে মনে হয় ওরিয়েন্টেশন ক্লাসে আমরা একটা কথা বলছিলাম যে এই ফ্লুইড মেকানিক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা তুমি জব সেক্টরে বলো এবং হচ্ছে ডুয়েট এডমিশন বলো, ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে আমরা যে ক্লাসটা করব, যতক্ষণ করব ততটুকুই মনোযোগ দিয়ে করব, ঠিক আছে? এবং এটা আমার উদ্দেশ্য থাকবে যে ভাই আমি ফিউচার পর্যন্ত এই জিনিসটা কাজে লাগাবো, মানে আমার টার্গেট থাকবে এটা। আর এরকম না যে ভাই দেখতেছি ভাল লাগতেছে না রেখে দিছি বা ওই অন করে রাখছি, এরকম না। যতক্ষণই দেখি কাজে লাগাও, ঠিক আছে? আর যখন ভালো লাগবে না তখন অন্য কিছু করো। মানে এটা তো রেকর্ড ক্লাস আছে, যেহেতু রেকর্ড তো পাবাই, পরবর্তীতে আবার যখন মুড ঠিক হবে তখন হচ্ছে আমরা বাকিটা থেকে নোট করে নেব, ঠিক আছে? আমরা আরেকটু যদি সহজ ভাষায় বলতে চাই, যে প্রথমত আমরা একটু ফ্লুইডটা কি সেটা একটু জানি। যেহেতু আমরা ফ্লুইড মেকানিক্স পড়তেছি, তাহলে ফ্লুইডটা কি, ফ্লুইড এর বাংলা যদি আমরা করতে যাই তাহলে এটা হচ্ছে প্রবাহী, তাই না? আচ্ছা, এখন প্রবাহী কোনটা? আমরা নর্মালি স্বাভাবিক অবস্থায় দেখো একটা কথা বলি যে প্রবাহিত যারা হতে পারে তারাই হচ্ছে প্রবাহী। এখন কারা প্রবাহিত হতে পারে? তুমি স্বাভাবিকভাবে যদি চিন্তা করো, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম না, অল তরল পদার্থই কি করতে পারে, প্রবাহিত হইতে পারে। সেক্ষেত্রে কি হতে পারে, কিছু বাধা বিপত্তি থাকতে পারে। মনে করো তরল প্রবাহিত হচ্ছে, আমি বাধা দিলাম হাত দিয়া, তখন কি হবে, তরলের গতিপথ চেঞ্জ হবে, ঠিক আছে? অথবা ওই যে আমরা খেতে কি করি, মনে করো পানি দিচ্ছি, খেতে ড্রেন দিয়া পানি দিচ্ছি, তাহলে এইরকম হয় না অনেক সময় যে আমি একটা ড্রেন অফ করে দিছি, একটা ড্রেন অফ করে দিলে ওই তরল আস্তে 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 একটা কি হয়, একটা পর্যায়ে ড্রেনের উপর দিয়ে পানি যেতে থাকে। সাপোজ মনে করো তুমি বন্যার পানির কথাই বিবেচনা করো। আমাদের দেশে যখন বন্যা হয় তখন আমরা কি করি, যাদের আহ, এলাকা মনে করো উত্তরবঙ্গ আছে অনেকের, তারা হয়তো বেশি বুঝবা, যে আমরা নদীর মধ্যে বাঁধ দেওয়া থাকে, স্বাভাবিক পানি যখন থাকে তখন এই বাঁধের নিচেই কি থাকে, পানিটা থাকে। যখন পানি অতিরিক্ত মাত্রায় প্রবাহিত হয় তখন কি হয়, ওই বাঁধের উপর দিয়ে কি হয়, পানি চলে যায়, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা বলতেছি যে এই যে ফ্লুইডের যে প্রবাহ, অর্থাৎ এক স্থান থেকে যে সকল পদার্থ অন্য স্থানে খুব সহজেই প্রবাহিত হতে পারে সেগুলোকে আমরা বলতে পারি ফ্লুইড। এখন এই পদার্থের যদি আমরা কিছু উদাহরণ দিতে চাই তাহলে সেটা কি হইতে পারে, একটা দুটো উদাহরণ বলো তো দেখি, কেউ বলতে পারো কিনা? আমরা বলতেছিলাম যে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হইতে পারে। এখন প্রবাহিত কারা হবে, সেটা তরল পদার্থ হইতে পারে, গ্যাসীয় বা বায়বীয় পদার্থ হইতে পারে। কিন্তু তরল, তরল আর বায়বীয় ছাড়া কি প্রবাহিত হয়, কঠিন পদার্থ প্রবাহিত হয়? হয় না। পারদও হতে পারে, পারদ। হ্যাঁ, পারদ হইতে পারে, তেল হইতে পারে, ওই যে ও বললো মধু হইতে পারে, পানি হইতে পারে, জলীয় বাষ্প হইতে পারে, বাতাস হইতে পারে। আচ্ছা, তার মানে যারা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হইতে পারে তারাই হচ্ছে প্রবাহী বা ফ্লুইড। আচ্ছা, তার মানে ফ্লুইড মেকানিক্সটা কি তাহলে? তাহলে ফ্লুইড মেকানিক্স হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় এই যে তরল বা প্রবাহীগুলা নিয়ে আলোচনা করা হয়, যে শাখায়, যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় তরল বা বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য, আচরণ এবং কাজ নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় ফ্লুইড মেকানিক্স। এটা হচ্ছে একটু জটিল ভাষায়, আমি যদি বলি যে এটা একটু বইয়ের ভাষায় হয়ে গেল। আমরা যদি তোমাদের সাথে একটু একদম ইজিলি মুখের ভাষায় বলি তাহলে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় ওই তরল পদার্থ নিয়ে আলোচনা করা হয়, একদম সহজ ভাষায় যে ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় তরল পদার্থ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ফ্লুইড মেকানিক্স। এখন আমার কথা হচ্ছে যে ভাই শুধু তরল পদার্থই বললেন, এটা কি বায়বীয় পদার্থ হতে পারে না? হ্যাঁ, হতে পারে, কিন্তু আমরা এইখানে যেই ম্যাথগুলা করব ম্যাক্সিমামই হচ্ছে তরল পদার্থ রিলেটেড, ঠিক আছে? তাহলে ফ্লুইড মেকানিক্স জিনিসটা আমরা কি ক্লিয়ার, নাকি কারো বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, মেশিনারিজ কি, তোমরা কিন্তু এক দুজন বলছো যে এই যে আমরা তরল পদার্থ নিয়ে কথা বলতেছি, এই তরল পদার্থর শক্তি দিয়ে যে সকল মেশিন ডিজাইন করা হয় অথবা ওই মেশিনের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করা হয় সেটা হচ্ছে মেশিনারিজ। আচ্ছা, এইরকম একটা দুটো উদাহরণ দাও তো দেখি, কি হইতে পারে যে তরল পদার্থ দিয়ে আমি কি করতেছি, ওই মেশিনটা পরিচালিত করতেছি,
এবং ওইটা ডিজাইন করতেছি ওই তরল পদার্থের জন্য। কি? হাইড্রোলিক ক্রেন, হাইড্রোলিক ক্রেন, হাইড্রোলিক জগ, হাইড্রোলিক, ভাই একটু কঠিন হয়ে যায় না? আর একটু সহজ ভাষায় দেই। রেসিপ্রোকেটিং পাম্প, হ্যাঁ, পাম্প। এটা মনে হয় একটু বেশি পরিচিত। মানে ওই যে একটু আগে আমরা বললাম না ভাই, যে হাইড্রোলিক ক্রেন, হাইড্রোলিক জ্যাক, এটা কিন্তু আমরা অনেকে এটা সম্পর্কে জানি না। জানি না মানে বাস্তবে দেখি নাই, তাই না? কিন্তু আমি যদি বলি যে পাম্প, তাহলে আমার মনে হয় এরকম কেউ নাই যে পাম্প চিনি না। প্রত্যেকের বাসায় পাম্প আছে না? তার মানে আমরা বলতে পারি হাইড্রোলিক পাম্প। কারণ হচ্ছে হাইড্রোলিক পাম্প বলতেছি কেন, যে পাম্পের মধ্যে ঘটনাগুলো কি করতেছে। তুমি দেখো, আমরা যখন বাসা বাড়িতে ইউজ করি, পাম্প হচ্ছে নিচে ইম্পেলার বা একটা ঘূর্ণয়ন যন্ত্র থাকে পাখার মতো। এইটা ঘুরে ঘুরে নিচ থেকে পানিটা কি করতেছে, উপরে তুলতেছে। এবং সেটা হচ্ছে একটা পর্যায়ে নিয়ে আমাদের উপরে যে যতটুকু উপরে উঠানোর মতো ক্ষমতা আছে বা আমাদের দরকার ততটুকু উপরে উঠায় নিয়ে একটা অবস্থানে গিয়ে স্থির করতেছে। অথবা সেটা কি করতেছে, ওই বায়ুমণ্ডলের মধ্যে ছেড়ে দিচ্ছে। এবং সেটা কিন্তু আমরা কাজে ব্যবহার করতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি নর্মালি বলি টারবাইন হইতে পারে। টারবাইন চিনি তো, বা জানি তো? টারবাইন না চিনি, কিন্তু টারবাইন সম্পর্কে নাম তো শুনছি, টারবাইন। আচ্ছা, তার মানে আমাদের মেশিনারিদের ক্ষেত্রে আমরা বলতে পারি পাম্প আর হচ্ছে টারবাইন। আচ্ছা, এই ফ্লুইড মেকানিক্স আমরা বলছি, এই ফ্লুইডের মধ্যে কি হতে পারে এই এতটুকুর মধ্যে? ঠিক আছে, তরল বা গ্যাসীয়, অথবা তোমরা বলতে পারো বায়বীয়। আচ্ছা, এখন মেকানিক্স আমরা বলছি যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় কি করা হয়, এই তরল গ্যাসীয় বা বায়বীয় পদার্থ নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে মেকানিক্স। ঠিক আছে। আর মেশিনারিজ কে আমরা বলতেছি সেটা হইতে পারে পাম্প, হতে পারে টারবাইন, হাইড্রোলিক ক্রেন, ঠিক আছে, অথবা হাইড্রোলিক জ্যাক, অনেক কিছু হইতে পারে, তাই না? আচ্ছা, এখন দেখো, আমরা এই যেই সাবজেক্ট পড়বো, এই সাবজেক্টের যেই টপিকস বা এই সাবজেক্টের যেই নাম, এই নাম দেখে আসলে আমরা কিন্তু একটু অনুমান করতে পারতেছি। কেমন? যে ভাই ফ্লুইড মেকানিক্স এন্ড মেশিনারিজ, তার মানে এইখানে যেহেতু আপনি তরল পদার্থ বলছেন, গ্যাসীয় পদার্থ বলছেন, বায়বীয় পদার্থ বলছেন, সেক্ষেত্রে আমরা বলছি এই দুইটার আমাদের আপাতত দরকার নেই। এই দুইটা নিয়ে আমরা খুব বেশি কথাবার্তা বলবো না। ঠিক আছে, তাহলে আমরা কোনটা নিয়ে কথাবার্তা বলবো? এই তরল পদার্থ নিয়ে। তার মানে আমাদের এখানে মুখ্য যেই টপিকস, সেটা হচ্ছে তরল পদার্থ। ঠিক আছে। আর ওই যে বাকি দুইটা টপিকস নিয়ে আমরা কেন কথা বলবো না, দেখো, আমরা একটা জিনিস জানি যে কম কথায় কাজ হইলে বেশি কথার দরকার কি, তাই না? তার মানে আমি যদি অল্পতেই সাকসেস অর্জন করতে পারি, তাইলে আমি কি বেশি রাস্তা অতিক্রম করা দরকার আছে? আমরা চাইবো, যেহেতু যেহেতু তোমরা আমাদের উপর একটা আস্থা রেখে বা বিশ্বাস রেখে আমাদের কোর্সে যুক্ত আছো, তোমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু এখন আমাদের। তো তোমরা কোন রাস্তায় গেলে খুব সহজেই কি করতে পারবা, তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারবা, সেটা আমরা বলছি ডুয়েট এডমিশন অথবা জব প্রিপারেশন। যে যেই লক্ষ্যেই যাও, সেই লক্ষ্যটা কোন রাস্তায় গেলে সহজ হবে, আমরা কিন্তু সেই টপিকটা সহ আলোচনা করব। ঠিক আছে, এখন আমরা বলতে পারি তাহলে যে সকল পদার্থ কি করবে, আকার অথবা দৈর্ঘ্য প্রস্থ নাই। তরল পদার্থের দৈর্ঘ্য প্রস্থ আছে নাকি? তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ নাই, কিন্তু আমরা যেই পাত্রে রাখি ওই পাত্রের কি করবে, আকার ধারণ করবে। তার মানে আমরা বলতে পারি যে সকল পদার্থের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই, এবং যেই পাত্রে রাখি অথবা যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, তাই না? আচ্ছা, এখন এই তরল পদার্থ যখন আমরা বিবেচনা করব, তখন দেখো, আমি যদি এরকম বলি যে ভাই এটা একটা গ্লাস আছে,
একটা গ্লাসে আমি কি করলাম, পানি দিলাম। তাহলে পানি দিলে এটা মনে করো এই H1 পরিমাণ উচ্চতা আছে এটার। আমি যদি বলি এই গ্লাসের উচ্চতা কত, তার মানে বাই গ্লাসের উচ্চতা হচ্ছে H1 পরিমাণ, তাই না? আচ্ছা, এই এক গ্লাস ফুল ভর্তি গ্লাস পানি যদি তুমি একটা জগের মধ্যে রাখো অথবা একটা বালতিতে রাখো, তখন ঘটনা কি ঘটবে? তখন দেখো এই সেম পানিটাই তো তুমি এখানে ঢেলে দিবা, তাই না? তাহলে এই পানিটা কি আগে যতটুকু উচ্চতা অর্জন করছে বা আগে যতটুকু উচ্চতা পর্যন্ত ছিল, তুমি যখন বালতিতে ডালবা অথবা কোনো জগের মধ্যে ডালবা ততটুকু উচ্চতা পর্যন্ত থাকবে পানি? না। হ্যাঁ, অবশ্যই না। কারণ কি, আমরা এই সেম পরিমাণ পানিটা এইখানে নিয়ে যাওয়ার পরে এ পানির আয়তন কি চেঞ্জ হয়ে গেছে নাকি ভাই? হ্যাঁ, পানির আয়তন কিন্তু আমাদের চেঞ্জ হয় নাই। পানি কিন্তু ততটুকুই আছে। খেয়ে ফেলি নাই কিন্তু আবার পানি আমি, ঠিক আছে? পানি ততটুকুই আছে। ঘটনা ঘটছে কি তাহলে, যে আগে এটার তুমি দেখো পাত্রের আকার কি ছিল, ছোট ছিল, যার ফলে সে কি হয়েছে, বেশি পরিমাণ উচ্চতা পর্যন্ত উপরে উঠতে পারছে। এখন যেহেতু এটা বালতি বলতেছি অথবা জগ জগ বলতেছি, সেহেতু এই পাত্রের আকার কি হয়েছে, বড় হয়েছে। তাহলে বড় হওয়ার পরে সেটা কি হয়েছে, এই সেম পরিমাণ উচ্চতা উঠার আগেই পানির আয়তন কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তার মানে এই পানির উচ্চতাটা ডিপেন্ড করতেছে কার উপরে? আমরা যদি বলি উচ্চতা ডিপেন্ড করে কার উপরে এখন? হ্যাঁ, পাত্রের উপরে একটা জিনিস, আর একটা হচ্ছে পানির আয়তনের উপরে। তুমি দেখো এইখানে যতটুকু পানি নিছি, এই সেম পরিমাণ পানি এখানে নিছি, আমার উচ্চতা চেঞ্জ হয়েছে। তাহলে আমি যদি আরো বেশি পরিমাণ পানি নিতাম তাহলে কি হইতো, উচ্চতা আস্তে 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 কি হইতো, উপরে উঠতো না? তার মানে আমি কিন্তু বলতে পারি যে পানির আয়তনের উপরেও কি করতেছে, উচ্চতা ডিপেন্ড করতেছে, এবং ওই যে যেটা বললো যে পাত্রের আকারের উপরেও নির্ভর করতেছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি বলি যে এটা মনে করো আমরা একটু সংখ্যা দিয়ে দিই, এটা বললাম 2 মিটার গ্লাস যেটা ছিল, ধরে নিছি 2 মিটার। আবার 2 মিটার বলো না যে ভাই 2 মিটার পর্যন্ত গ্লাস আছে নাকি, এত লম্বা গ্লাস? আচ্ছা, আর এই বড় আয়তনের বা বড় আকারের পাত্রে যখন রাখছি তখন আমি বললাম সেটা হচ্ছে 1 মিটার। আচ্ছা, এখন দেখো আমি যদি বলি যে এইখানে আমরা কি করব, এই তরল পদার্থের চাপ নির্ণয় করব, চাপ। এবং এই চাপের সাথে কিন্তু আমাদের এই তরলটা রিলেটেড। এবং আরেকটু বলি যে আমরা এই তরল পদার্থের চাপ এবং কাজ নিয়েই ম্যাক্সিমাম আলোচনা করব। তরল পদার্থের চাপ এবং কাজ নিয়েই ম্যাক্সিমাম অধ্যায়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমার মনে হয় চাপ জিনিসটা আমাদের জানা খুব দরকার। চাপটা কি? আচ্ছা, তার মানে আমরা বলতেছি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে, তার মানে আমি কি, চাপ যদি পি হয়, পি মানে প্রেসার, ঠিক আছে, ইংরেজিতে পি প্রেসার, আপনি এরকম। তাহলে চাপ সমান সমান তুমি বলতেছিলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, তার মানে কি ভাই এরকম F/A। আচ্ছা, F/A যদি হয়, এই এফটা কি, বল? বল কাকে বলে? তার মানে এইখানে মূল কথা হচ্ছে যে স্থির বস্তুর উপর প্রয়োগ করলে গতিশীল হবে অথবা হতে চায়, এবং গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে স্থির হবে অথবা হতে চায়, অথবা এটার দিক পরিবর্তন হবে। এরকম হইলো যে ভাই ট্রাক আর সাইকেল যদি সংঘর্ষ হয়, ট্রাক কি একটা বলে ধাক্কা দিবে, সরি, সাইকেল কি একটা বলে ধাক্কা দিবে না ট্রাককে? ওই ট্রাককে কি সাইকেল স্থির করতে পারবে? সাইকেল কিন্তু চাইলেও ট্রাককে স্থির করতে পারবে না। তার মানে ওইটা কি করবে, সে তার গতির হয়তো দিকটা কিছু পরিমাণ পরিবর্তন হইতে পারে, সেটা আমরা নাও লক্ষ্য করতে পারি। তার মানে তখন আমরা বলতে পারি যে
এই যে বললাম, যা স্থির বস্তুর উপর প্রয়োগ করলে গতিশীল হবে বা হতে চায়, এবং গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে স্থির হবে অথবা সরণের দিক পরিবর্তন হবে, তাকে কি বলে? বল বলে। আচ্ছা, এই বল সমান সমান কি লেখা যায় ভাই? এম এ। এটা সমান সমান আমরা মনে হয় এম এ লিখতে পারি, তাই না? আচ্ছা আচ্ছা, এ নিচে ঠিক রাখলাম, এ নিয়ে আমি কথাবার্তা এখনো বলি নাই। আচ্ছা, এই এম কি আর এ কি জানো? হ্যাঁ, এম হচ্ছে বর, এ হচ্ছে ত্বরণ। হ্যাঁ, খুব ভালো ফিডব্যাক, তোমরা ভালো অনেকেই জানো। তার মানে এই বরটা কি? বর কিসের একক? এ বর কিসের একক? বর, বরের একক কি? বরের একক কেজি। আচ্ছা, কেজি। কেউ বলছো গ্রাম হইতে পারে, কেউ বলছো পাউন্ড হইতে পারে। এলবি, এলবি মানে হচ্ছে পাউন্ড, ঠিক আছে? এলবি হচ্ছে পাউন্ড। আচ্ছা, এ হচ্ছে ত্বরণ বলছিলা, তাহলে ত্বরণের একক কি হতে পারে? তাহলে এম এস ইনভার্স টু হইতে পারে। তাহলে সিএম এস সিএম এস ইনভার্স টু হতে পারে। এটা হচ্ছে এফ টি সেকেন্ড ইনভার্স টু হতে পারে কিনা? ফিট পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে কেজি বললাম, গ্রাম বললাম, পাউন্ড বললাম, এই কেজি সম্পর্কে কি তোমরা অবগত আছো যে কখন কেজি হয়, কখন গ্রাম হয়, কখন পাউন্ড হয়? এবং এই যে সেম ঘটনা হচ্ছে কখন মিটার পার সেকেন্ড স্কোয়ার, কখন সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন ফিট পার সেকেন্ড স্কোয়ার। এবং সেটা কেন লিখতেছি এরকম এরকম জানি? ভাই ওটা তো হচ্ছে সিজিএস এনটিএস আর এফপিএস পদ্ধতিতে। না, সেটা আমরা জানি কিনা ভাই? জি ভাই। আমরা জানি এটা সম্পর্কে, তাই না? যেহেতু এটা নিয়ে তোমাদের মেকানিক্সে মেবি বলছে, ঠিক আছে, এই কারণে আমি আর বিস্তারিত বলি নাই, যেহেতু এটা তোমরা অনেকে জানো। তারপরও এই এটা হচ্ছে এসআই একক, এটা সিজিএস একক, এটা হচ্ছে এফপিএস একক, তাই না? আমরা যদি বলি বলের, সরি, বরের এসআই একক কি, সেটা হচ্ছে কেজি। বরের সিজিএস একক কি, সেটা হচ্ছে, এক মিনিট ভাই। আচ্ছা, যেটা বলতেছিলাম আমরা, যে বর, তাহলে বরের একক হচ্ছে, এসআই একক হচ্ছে কেজি। যদি আমরা বলি যে ভাই সিজিএস একক কি, সেটা হচ্ছে গ্রাম, এবং এফপিএস একক হচ্ছে পাউন্ড, ঠিক আছে? আচ্ছা, আমরা এসআই একক নিয়ে এখন আলোচনা করব আপাতত, বাকিগুলো আলোচনা করব, কিন্তু এটা একটু ধাপে ধাপে আলোচনা করব তোমাদের। আমরা বলতেছিলাম যে এই বল সমান সমান এম এ। আচ্ছা, তোমরা সবাই বলছো যে ভাই এম এ, এম মানে হচ্ছে কেজি, আর এ মানে হচ্ছে ত্বরণ, যেহেতু মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এই দুইটারে যদি আমরা একসাথে গুণ করি, তার মানে এফ সমান সমান এম এ, তার মানে কেজি ইন্টু হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি ভাই? নিউটন। তার মানে এই বলের আমরা ওভারঅল একক বলতে পারি কি? নিউটন। বলের একক নিউটন, তাই না? আচ্ছা, এখন আমরা এই এ মানে কি বলতেছিলাম ভাই? এ কি? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের একক কি হইতে পারে? মিটার স্কোয়ার হইতে পারে, সেন্টিমিটার স্কোয়ার হইতে পারে, ফিট স্কোয়ার হইতে পারে, তাই না? তাহলে আমরা যেহেতু বলছি ওই সেন্টিমিটার, ফিট, মানে সিজিএস এবং এফপিএস নিয়ে আলোচনা করব না, আমরা হচ্ছে এসআইটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা মিটার স্কোয়ার ধরে নিই, ঠিক আছে? এ বাকিগুলা কিন্তু হবে, আবার বলবো না যে ভাই বাকিগুলা কি হবে না, বাকিগুলো মনে হয় ভুল, এটা না কিন্তু। আচ্ছা, তার মানে এই বলের একক হচ্ছে, আমরা বলতে পারি এটা নিউটন, আর এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার। তার মানে এইখান থেকে আমি তোমার যদি এখন জিজ্ঞেস করি যে ভাই বলের একক কি, তাহলে, সরি, এই চাপের একক কি, তাহলে চাপের একক কি দাঁড়ালো? নিউটন পার মিটার স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে এই ওভারঅল পুরোটার একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এইটার মানে আরেকটা নাম আছে, কেউ জানো? প্যাসকেল। তাহলে এটার আরেকটা নাম হচ্ছে বড় হাতের পি, ছোট হাতের এ, প্যাসকেল।
বিজ্ঞানী পেস্কেলের নাম অনুসারে ও এটার একক হয়েছে কি পেস্কেল। আচ্ছা, এই এম কে কি ভাঙানো যায়? এম সমান রো বি বলতেছে ও, তাহলে এই রোটা কি? রো মানে হচ্ছে ঘনত্ব, যেহেতু বলতেছি এটা ঘনত্ব লিখে দিই। ঘনত্ব হচ্ছে একক আয়তনে ভরের পরিমাণ, একক আয়তনে ভরের পরিমাণ। তার মানে ঘটনাটা একটু সহজ বাংলায় যদি বলি, যে মনে করো তুমি 1 লিটার তেল কিনছো, তেল সয়াবিন তেল, ঠিক আছে? আচ্ছা, 1 লিটার, অথবা আমি যদি বলি এটার একটু মিটার কিউবে নেই, মানে আয়তনের একক 1 মিটার কিউব, ঠিক আছে? নর্মালি কিন্তু আমরা লিটার বলি না, তেল কিনতে গেলে 1 মিটার কিউব তেল দেন এরকম বলি না, আমরা বলি 1 লিটার তেল দেন অথবা 1 কেজি তেল দেন। কিন্তু নর্মালি আয়তনের একক কি আমি বললাম মিটার কিউব। আচ্ছা, 1 মিটার কিউব তেলের মধ্যে তার ভর আছে কতটুকু, সেটাকে বলে তার ঘনত্ব। কি বললাম? যে প্রতি একক আয়তনে ভরের পরিমাণ, প্রতি একক আয়তনে ভরের পরিমাণ। তার মানে 1 মিটার কিউব যদি আমার আয়তন হয় অথবা একক যদি আয়তন হয়, তাহলে এটার মধ্যে ভর আছে আমার কতটুকু, অথবা এরকম বলতে পারি আমরা, রো ইকুয়ালস টু এম বাই ভি। তার মানে দেখো, একক আয়তনে ভরের পরিমাণ, একক আয়তনে, এটা হচ্ছে আয়তন ভি, একক আয়তনে কতটুকু ভর আছে সেটা হচ্ছে তার ঘনত্ব। আমি যদি এটা একটু এককটা দেখি, এই নিচে কি আছে ভাই? এই ভি মানে কি ভেলোসিটি নাকি এই বেগ নাকি ভি? আয়তন। তাহলে এই আয়তনের একক কি? মিটার কিউব। উপরে যে ভর বলতেছি, ভরের একক কি? কেজি। তাহলে আমার ঘনত্বের একক কি আসতেছে? কেজি পার মিটার কিউব। এই যে দেখো, ওই যে আমরা ঘনত্ব বলতেছিলাম না, যে ভাই এই রো হচ্ছে পানির ঘনত্ব, এই রো হচ্ছে ওই পারদের ঘনত্ব। এই ঘনত্ব যখনই বলতেছি, ঘনত্বের একক কি? কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব মানে প্রতি মিটার কিউবে কত কেজি আছে, প্রতি মিটার কিউবে কত কেজি আছে। এখন কি আছে, আমি যদি বলি এটা তেলের ঘনত্ব, তাহলে প্রতি মিটার কিউবে কত কেজি তেল আছে। আমি যদি বলি পানির ঘনত্ব, তাহলে প্রতি মিটার কিউবে কত কেজি পানি আছে। এতটুকু ক্লিয়ার নাকি বলো? এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমার লাগবে। আবার বলো, বুঝি নাই ভাই। পানির ক্ষেত্রে একমাত্র শুধু পানির ক্ষেত্রেই লিটারকে কি বলা যাবে? কেজি বলা যাবে। 1 কেজি সমান সমান 1 লিটার। কখন? বিশুদ্ধ পানির ক্ষেত্রে। 1 কেজি সমান 1 লিটার, কখন? বিশুদ্ধ পানির ক্ষেত্রে। এখন তুমি যখন তেল কিনতে যাবা, ওই যে আমরা তো তেলের সাথে অ্যাভেলেবেল আর কি ম্যাক্সিমাম, ওই যে সয়াবিন তেল কিনতে গেলাম, মেসে থাকি, তো আমরা কি 1 কেজি চাইলে যদি 1 লিটার দেয় আমরা মেনে নেব? বলো না। কেন মানবো না? এক এক কেজি রে আমরা যদি বলি যে ভাই 1 কেজি সমান সমান কত গ্রাম? 1000 গ্রাম, তাই না? আর 1 লিটার সমান কত গ্রাম জানো? 1 লিটার সমান কত গ্রাম? তেলের ক্ষেত্রে যখন তুমি তেল যখন কিনতে যাবে তখন কত? এই 850 গ্রাম। তার মানে আমার 150 গ্রাম কিন্তু ঠকাচ্ছে দোকানদার। তাহলে আমি কি কিনবো নাকি? আমরা ইঞ্জিনিয়ার হয়ে গেছি না, আমরা কি এত বোকা নাকি? হ্যাঁ, পানির ক্ষেত্রে কখন হয়? এই যে এই রুয়ের মান পানির ক্ষেত্রেই এক। দুনিয়ার মধ্যে একটা লিকুইডই আছে যার এই ঘনত্বর মান কত? 1। দুনিয়ার মধ্যে অন্য কোনো পদার্থ বা অন্য কোনো তরল নাই যার ঘনত্ব কি 1। ঠিক আছে? এই কারণে শুধু পানিটার মধ্যে কি হয়? 1 কেজি সমান 1 লিটার। এটা নিয়ে কিন্তু আমরা আরো আলোচনা করব, কারণ এই ঘনত্বর পরে আমার আপেক্ষিক গুরুত্বতে আলোচনা করতে হবে ভাই, তখন হয়তো আরেকটু বেশি ক্লিয়ার হবো। তবে আপাতত এটা মনে রাখো যে ঘনত্ব আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, এটা শুধু পানির ক্ষেত্রে 1। কোন এককে? সিজিএস এককে। এই পানির ক্ষেত্রে হচ্ছে মনে করো রো ওয়াটার 1 গ্রাম পার সিসি। সিসি বুঝো নাকি আবার?
সিসি নিয়ে কারো সন্দেহ আছে নাকি? সিসি মানে কি? সিসি মুছে দেই, তো পরে সিসি আবার বলবো না। 1 গ্রাম/সেন্টিমিটার কিউব। এখন কথা হচ্ছে পানির ক্ষেত্রে রো এর মান হচ্ছে 1 গ্রাম/সেন্টিমিটার কিউব। কোন এককে? সিজিএস এককে। আমি যদি এটারে এমকেএস এককে বলি তাহলে 1000 কেজি/মিটার কিউব। এইটার সাথে আমরা অনেক বেশি পরিচিত। দেখো এইটা মনে হয় আমরা সবাই জানি, তাই কি না? আমরা এইটাও শিখবো যে সিজিএস এককে পানির ঘনত্ব কত? 1 গ্রাম/সিসি অথবা 1 গ্রাম/সেন্টিমিটার কিউব। এই কারণেই দুনিয়ার মধ্যে পানি কিনতে গেলে তুমি ঠকো না। বাকি সবকিছু যদি লিটার আর কেজি সমান ধরে কিনো তাহলে ঠকে যাবা, অথবা কিছু কিছু ক্ষেত্রে তোমার লাভ হবে। যেরকম তুমি ভারত কিনতে গেলে তোমার লাভ হবে 13.6, ঠিক আছে, মানে 1360 গ্রাম। 1 কেজি সমান তখন 1360 গ্রাম পাবা, ঠিক আছে। বলো এতটুকু সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা? দেখো এখন এই রো সমান সমান আমি কি বলছি ভাই? m/v বলছি না? তাহলে আমি যদি বলি তোমার এখন এই m সমান সমান কি আর গুণ করলে কি রো বি হয়? রো রো বি যদি হয় তাহলে আমি m সমান সমান মান বসাই রো ভি এ, যে এই ভি ভি মানে কি ভাই? আয়তন না? এই আয়তন সমান সমান আয়তনকে যদি ভাঙি তাহলে আয়তন সমান সমান কি লেখা যায়? এইচ লেখা যায়। আয়তন সমান সমান ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, জানি না ভাই? তাহলে আয়তন হচ্ছে ভি আর ক্ষেত্রফল হচ্ছে এ ইন্টু উচ্চতা হচ্ছে এইচ। এটা লিখতে পারি। তার মানে তুমি যখনই ভি আছে সেখানে তুমি চাইলে কি লিখতে পারবা? এ ইন্টু এইচ লিখতে পারবা। এতটুকু লিখতে পারি কিনা বলো? আচ্ছা, এই উপরের এ আর নিচের এ কাটতে পারি? দুইটাই কি ক্ষেত্রফল ছিল না ভাই আমাদের? আচ্ছা, তাহলে আমার এখানে থাকে কি? এইচ রো এ, এইটা থাকে। এখন একটু মনে হচ্ছে না যে ভাই এটা কেমন সূত্র হয়ে গেল না? এইচ রো এ, এইরকম তো কোনো কিছু পড়ি নাই, তাই মনে হচ্ছে না? হ্যাঁ, এর জায়গায় জি হবে। জি কেন হয়েছে এখন তো এটা নিয়ে একটু বলতে হবে, তাই না? আমরা এই এ সমান সমান জি লিখতে পারি। এ ভাই এ তোমরা ত্বরণ বলছো না? এ হচ্ছে ত্বরণ, আর এই জি হচ্ছে কি? অভিকর্ষ ত্বরণ। তাহলে এই এ কখন ইউজ করব আর জি কখন ইউজ করব এটা কি জানো? আচ্ছা, তার মানে এ হচ্ছে কি ভাই? আনুভূমিক বরাবর। আনুভূমিক বরাবর যদি কোনো কিছু যায়, ঠিক আছে, আনুভূমিক বরাবর যদি কিছু চলে তাহলে এই যে এই চলার জন্য কতটুকু ত্বরণ হচ্ছে সেটাকে আমরা কি বলবো? এই ছোট হাতের এ, এটা দিয়ে প্রকাশ করবো আনুভূমিক বরাবর গেলে। আচ্ছা, তাহলে আনুভূমিক বরাবর গেলে এই জি এর মান কত? আনুভূমিক বরাবর যখন যাব তখন আমরা এ কাউন্ট করব। যদি জি এর মান চাই তাহলে জি এর মান কিন্তু আনুভূমিক বরাবর কত ভাই বললা? 0। তাহলে কখন জি এর মান 0? আনুভূমিক বরাবর গেলে। আনুভূমিক বরাবর গেলে, ঠিক আছে। তার মানে আনুভূমিক বরাবর জি অল টাইম 0, ঠিক আছে। আচ্ছা, তাহলে আনুভূমিক বরাবর আমরা এ নিব। আর অভিকর্ষ ত্বরণটা কখন নিব? অভিকর্ষ ত্বরণ নিব হচ্ছে আমরা যদি সেটা উপরে উঠানামা করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে উপরে উঠানামা কেমন? আমি যদি বলি যে ভাই আমরা যে এখন তরল পদার্থ নিয়ে আলোচনা করতেছিলাম, তরলটা মনে করো একটা পাত্রের মধ্যে রাখছি, তার মানে এই তরলের ভিতরে যে চাপটা দিবে সেটা কি আনুভূমিক বরাবর দিবে না উপরে নিচে দিবে? হ্যাঁ, উল্লম্ব বরাবর দিবে। কেন? তুমি দেখো আহ, আসলে যারা আমরা গ্রামে বড় হয়েছি এরকম আছে না অনেকে, যে পুকুরে জাপ দিছি বা নদীর মধ্যে জাপ দিছি, তখন তুমি দেখো জাপ যখন দিছো তখন নিচের দিকে যাচ্ছ, একটা পর্যায়ে গিয়ে নিচ থেকে কি করতেছো? তুমি উপরের দিকে উঠতেছো। এ জানো নাকি এটা? এ ভাই প্লবতা ওইখানেই তো, মানে তরল পদার্থের মধ্যেই তো ওই প্লবতাটা মানে কি? প্লবতা মানে হচ্ছে বল। এই রো ভি জি, এটা হচ্ছে প্লবতা। এইখানেও কিন্তু ঘনত্ব আছে, এইখানে কিন্তু বি আছে, এইখানে কিন্তু জি আছে। ওই যে এই জি নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, বুঝছো?
তার মানে এখন এই যে নিচ থেকে যে উপরের দিকে উঠতেছো, আমি বলছি যে এটা কি শুধু উপরের দিকে উঠতেছি নাকি আমরা সাইডেও দিচ্ছে, আমাদের সাইডে চলে যাচ্ছি, এরকম হয়েছে নাকি? তাহলে সাইডে চলে যাচ্ছ না, কিন্তু সাইডে যদি আমি চলে যেতাম তাহলে আমি কিন্তু এই এটা কাউন্ট করতাম, কিন্তু আমি কি করতেছি, নিচে যাচ্ছি আর হচ্ছে উপরে উঠতেছি, তার মানে আমি কাউন্ট করব কোনটা, এই জিটা মানে অভিকর্ষ ত্বরণটা। ঠিক আছে, তাহলে তরল পদার্থের ক্ষেত্রে আমাদের যেই ত্বরণটা কাজ করে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, তাহলে তরল পদার্থের ক্ষেত্রে যেই ত্বরণটা কাজ করে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তার মানে আমি যেই যেই জায়গায় এ লিখছি সেই সেই জায়গায় তোমরা চাইলে কি করতে পারো, জি দিয়ে দাও। এই কেন জি হয়েছে সেটা কি বুঝতে পারছি নাকি সন্দেহ আছে কারো মনে, কোশ্চেন আছে? হুম, বলো। এই অ্যাঙ্গেল করে গেলে অ্যাঙ্গেলটা আমরা সোজা করতে হবে না? মেকানিক্স ক্লাস করছো না? এ মানে যে জি সাইন থিটা জি কস থিটা দিয়ে সোজা করতে হবে না? তুমি দেখো, ওই যে তুমি যখন প্রথমে চাপের সংজ্ঞা বলতেছিলা, চাপের সংজ্ঞা কি বলছো ভাই? এফ বাই এ মানে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। এটারে তুমি যদি একটু মডিফাই করো তাহলে এরকম হয়, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্বালম্বী বল। তার মানে কি লম্ব বরাবর, লম্ব বরাবর। যদি এখন বাঁকা হয় তাহলে আমি কি করবো এটারে ভাই? আমি কি সোজা করতে পারি না? বাঁকা হলে কি সোজা করতে পারি? পারি, কিন্তু কেমনে? সাইন দিয়ে অথবা কস দিয়ে। জানি জানি কি না? আমি না ভাই ওইদিকে যাবো না, মেকানিক্সে যাবো না, ঠিক আছে? তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে কস, আর যার সাথে অ্যাঙ্গেল নাই সেটা হচ্ছে সাইন। পারি, কিন্তু আমরা পারি না। তুমি কি ক্লিয়ার হয়েছো নাকি বুঝো নাই? আচ্ছা সমস্যা নাই। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা ভাই, তাহলে চাপের সূত্র কয়টা? এই যে একটা সূত্র পড়ছিলাম এফ বাই এ, আর একটা সূত্র কি পাইলাম, এফ পি ইকুয়ালস টু এইচ রু জি, এটা পাইছি তাই না? আচ্ছা ভাই, উপরে তো চাপের একক ছিল নিউটন পার মিটার স্কোয়ার, তাই না? এই যে নিউটন পার মিটার স্কোয়ার ছিল না? আচ্ছা নিচেও কি নিউটন পার মিটার স্কোয়ার আছে? আছে নাকি? এ সন্দেহ হয় না ভাই, আগেরটার সাথে তো মিলে না, মনে হয় নিচে নাই। নিচে মনে হয় নিউটন পার মিটার স্কোয়ার নাই, অন্য কিছু হয়ে যেতে পারে, তাই না? আচ্ছা আমরা একটু দেখি মিলে, তাই না? পি সমান এইচ রো জি, এইটা পাইছি না ভাই? এই এইচ এর একক কি? মিটার। এই রো এর একক কি? এই রো 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 কেজি পার মিটার কিউব। এ ভাই জি, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটা কি না, এই একক জানি তো সবাই ভাই। আচ্ছা এখন দেখো, আমি যদি তোমারে জিজ্ঞেস করি যে ভাই এই কেজির সাথে, এটা তো গুণাকারে আছে না, এতটুকু দেখো তো, তাহলে এই কেজির সাথে যখন আমি মিটার পার সেকেন্ড স্কয়ার গুণ করি তখন কি যেন হয় আমাদের? নিউটন। নিউটন হয় না? আচ্ছা এই এই মিটার দিয়া এই মিটার স্কয়ার থেকে একটা যদি কেটে দেয় তাহলে এখানে কি ভাই মিটার স্কয়ার হয়? হয় কি না? আর উপরে কি হয়? নিউটন। নিচে দেখো এই যে মিটার স্কয়ার। তাহলে ভাই আগে যেই নিউটন পার মিটার স্কয়ার পাইছি, এবারও কিন্তু নিউটন পার মিটার স্কয়ার পাইছি। তার মানে আমি কিন্তু বলতে পারি আমরা সূত্র ঠিকঠাক মতোই লিখছি, ভুল লিখি নাই। বলা যাবে? বলো এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, সন্দেহ আছে কিনা? ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই, আমরা নেক্সট দিন আবার দেখবো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তোমাদের হচ্ছে আজকে হাইড্রোলিক্সের ফার্স্ট ক্লাস ছিল, হয়তো ভাই অনেক বেশি পড়াই ফেলছে না কম পড়াইছে সেটা তো বুঝি নাই। তোমরা ক্লাস করছো তোমরা জানো, তবে এতটুকু থাকবে যে তোমরা যারা ক্লাসগুলো করতেছো প্রত্যেকটা ক্লাসগুলা খাতায় হচ্ছে অবশ্যই লিখে রাখবা নোট করে, হ্যাঁ? এবং তোমরা হচ্ছে প্র্যাকটিস করবা, এটা মানে যতটুকু পড়াইছে এতটুকু শুধু প্র্যাকটিস করবা। কারণ তোমাকে যখন নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবে তোমার ভাইয়া যে আচ্ছা চাপ এইচ রো জি পড়াইছিলাম, ঠিক আছে, এইচ রো জি পর্যন্ত গেছে, এইচ রো জি এসে এখনো যায় নাই, হয়তো যাবে। তো যখন তোমাকে বলবে এই ক্লাস থেকে যখন কিছু তোমাকে জিজ্ঞাসা করবে তখন তুমি যদি না বোঝো বা না বলতে পারো
তাহলে কিন্তু তুমি পরের ক্লাসগুলো বুঝতে পারবে না। কারণ আমাদের ক্লাসগুলো বিশেষ করে তোমরা যারা আমাদের মানে কোর্সের স্টুডেন্ট আছো বা আমাদের একাডেমিক কোর্স করছো, আমার ক্লাস করছো, তো তোমরা খুব ভালো করে জানো আমরা হচ্ছে একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায় রিলেট করে পড়াই, যাতে তোমাদের পড়াটা একটু সহজ হয়। হ্যাঁ, তো তোমরা হচ্ছে যদি আগের ক্লাসটা না বোঝো, পরের ক্লাস কিন্তু একটু মাথার উপর দিয়ে যাবে। তো সুতরাং সবাইকে বলবো যে যতটুকু পড়াচ্ছে অ্যাটলিস্ট এতটুকু পড়বা তোমরা শুধু, তাহলে হবে। ঠিক আছে? আর এমসিকিউ এর জন্য আশিক বলছিলাম, তোমাকে এর আগেও এটার অ্যান্সার দিয়েছি অনেকবার, তারপর একবার বলে দিচ্ছি যে আমি তোমাকে এর আগে পার্সোনালি বলছি যে আমাদের ক্লাসগুলো যখন শেষ হবে তখন তুমি যে কোনো একটা এমসিকিউ বই যখন রিডিং করবা তখন হচ্ছে তুমি সেগুলো সবগুলো অ্যান্সার করতে পারবা, টেনশন নেওয়ার কিছু নাই। বাট একই কোশ্চেন যখন বারবার রিপিট করো তখন বিষয়টা আসলে একটু কেমন লাগে জানো। হ্যাঁ, সো এ হচ্ছে বিষয়। আর তোমরা হচ্ছে যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাও, মানে পলিটেকনিকের রানিং পড়া অবস্থায় যদি তোমরা ডুয়েট অ্যাডমিশন বা চাকরির জন্য খুব ডিপার্টমেন্ট পার্টটা খুব ভালোভাবে শেষ করতে চাও, তাহলে আমাদের কোর্সে এনরোল করতে পারো। আমাদের কোর্সে এনরোল করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে আমাদেরকে কল অথবা হচ্ছে এসএমএস করতে পারো। আর আমাদের হচ্ছে 30 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাসগুলো চলবে। সো 30 তারিখের ভিতরে যারা ভর্তি হবে তারা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে একটা টি শার্ট গিফট পাবা আমাদের পক্ষ থেকে। সো আজকের ক্লাস এখান পর্যন্তই। তোমরা কেউ কোনো কিছু জানার থাকলে কমেন্টে বলতে পারো। ওকে, তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।